CNN 24 সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। 26শে বিধানসভা নির্বাচনে কংগ্রেস দল অসমে পুনরায় ফিরে আসছে, ইঙ্গিত দিলেন সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মন্তব্য করায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কুশপুতুল দাহ করল কাছাড় জেলা বিজেপি। দুঃসাহসিক চুরি শ্রীভূমি শহরের পুরাতন মিশন রোডে, স্নিপার ডগ নিয়ে তদন্তে পুলিশ। মহিলাদের স্বনির্ভর এবং আত্মরক্ষার্থে বিনামূল্যে প্রশিক্ষণের আয়োজন পোদ্দার প্রগতি ফাউন্ডেশনের। সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন দেখা গেল শিলচর শহর সংলগ্ন কাঁঠাল রোড চন্দ্রপুর গ্রামে। এখন আসছি বিস্তারিত সংবাদে। 26শে বিধানসভা নির্বাচনে কংগ্রেস দল অসমে কি পুনরায় ফিরে আসছে, এমনটাই ইঙ্গিত দিলেন সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বুধবার ছয়গাঁওয়ের বনগাঁও ব্লকের সংবিধান বাঁচাও কার্যকর্তা সম্মেলনে কংগ্রেসীদের বাঘের সঙ্গে তুলল তিনি। আগন্তুক বিধানসভা নির্বাচনে কংগ্রেস যাতে ঋতরাজ্য উদ্ধার করতে পারে তার জন্য সবাইকে এখন থেকে কর্মকাণ্ডে ঝাঁপিয়ে পড়তে আহ্বান জানান তিনি। এদিকে সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে কাছে পেয়ে দলীয় প্রত্যেক কর্মী আপ্লুত হয়ে যান। রাহুল গান্ধী জিন্দাবাদ, গৌরব গগৈ জিন্দাবাদ ধ্বনি দিয়ে অভিনন্দন জ্ঞাপন করেন বেশিরভাগ কংগ্রেসীরা। যেহেতু বরাক উপত্যকার 3 জেলা থেকে বহু কংগ্রেসীরা সামিল হয়েছেন, সবাই উজ্জীবিত হয়ে যান রাহুল গান্ধীকে কাছে পেয়ে। রাহুল গান্ধীর জ্বালামুখী ভাষণ শুনে অনেকেই প্রেরণা পান 26শে কিভাবে দলকে এগিয়ে নিয়ে যাবেন। सब कांग्रेस पार्टी के शेर और शेरनियां हो, और शेर और शेरनी किसी से नहीं डरते हैं। आपके चीफ मिनिस्टर अपने आप को चीफ मिनिस्टर नहीं समझते हैं, असम के राजा समझते हैं। और असम का राजा 24 घंटे कभी अदानी को कभी अंबानी को आपका धन आपकी जमीन देने में लगे हुए हैं। मगर अगर आप उनकी आवाज अच्छी तरह सुनोगे, टीवी में अगर आप उनको अच्छी तरह देखोगे तो आपको पता लगेगा कि आवाज के पीछे डर है। बड़ी बड़ी बातें करते हैं, चिल्लाते हैं, मगर आप आज जाकर टेलीविजन पे उनका चेहरा देखना, उनकी आवाज सुनना, और आपको दिखेगा कि उनकी आवाज में, उनके दिल की गहराई में डर है। क्योंकि वो जानते हैं कि एक ना एक दिन कांग्रेस के जो बब्बर शेर हैं उन्हें पकड़ के जेल के अंदर डाल देंगे। वो जानते हैं कि जो उन्होंने भ्रष्टाचार किया है, उनके परिवार ने जो भ्रष्टाचार किया है, कभी ना कभी उसका हिसाब उन्हें असम की जनता को देना पड़ेगा। मैं बिना सोचे समझे नहीं बोलता हूं, और आमतौर से मैं जो बोलता हूं वो होता है। और मैं आज आपको बोल रहा हूं कि कुछ ही समय में आपको यही मीडिया वाले आपके चीफ मिनिस्टर को जेल जाते हुए दिखाएंगे, और इससे उनको ना मोदी बचा पाएगा ना अमित शाह बचा पाएगा। आप देखना, वो जेल के अंदर आपको दिखेंगे। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে জেলে পাঠাবে বলে মন্তব্য করায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত করল কাছাড় জেলা বিজেপি। বুধবার বিকেলে শাসক দলের তরফে ইটখোলাস্থিত দলীয় কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের করে রাহুল গান্ধীর বিরুদ্ধে তীব্র সমালোচনা করার পাশাপাশি ক্যাপিটাল পয়েন্টের সামনে জমায়েত হয়ে রাহুল গান্ধীর কুশপুতুল দাহ করে। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা বিজেপির কর্মকর্তারা জানান, রাহুল গান্ধী আসামে এসে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যেভাবে কটূক্তিকর মন্তব্য করেছে তা মেনে নিতে পারছেন না তারা। কারণ রাহুল গান্ধীর বিরুদ্ধে হেরাল্ড কেলেঙ্কারি সহ অন্যান্য বিভিন্ন ইস্যুতে আদালতে মামলা রয়েছে এবং তিনি জামিন নিয়ে ঘোরাফেরা করছেন। যে কোনো মুহূর্তে তার জেল হতে পারে। রাহুল গান্ধীকে তার মন্তব্য থেকে বিরত থেকে আসাম ছেড়ে ফিরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। राहुल गांधी हाय हाय राहुल गांधी हाय हाय राहुल गांधी मुर्दाबाद 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 राहुल गांधी मुर्दाबाद 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 मुर्दाबाद
নিশ্চয়ই জানেন যে কংগ্রেসের সর্বভারতীয় নেতা ওনাকে বলা হয়, কিন্তু বাস্তবে উনি নেতা নন। ওনার যে কথাবার্তা শুনেছি আমরা রাহুল গান্ধী, উনি যেভাবে বলেছেন যে আমাদের মুখ্যমন্ত্রীকে জেলে নেবেন, ওনাদের মনে নেই যে ওনার যখন সরকার চলেছিল বিভিন্ন মন্ত্রী এবং ওনাদের প্রধানমন্ত্রী পর্যন্ত জেলে গেছেন এবং উনিও একটা বেইলে আছেন। আমরা জানি ওনারও কোন দিন জেল হবে, এটার অপেক্ষা করুন। অযথা আমাদের মুখ্যমন্ত্রীকে বলে লাভ নেই। আমাদের মুখ্যমন্ত্রী নিষ্কলঙ্ক মুখ্যমন্ত্রী, প্রশংসিত মুখ্যমন্ত্রী, সমস্ত ভারতবর্ষের বুকে ওনার প্রশংসার যোগ্য যেভাবে আসামের কাজ করছেন। আর খড়গে সাহেব এসেও এখানে বলেছেন যে যারা উচ্ছেদকারীদের উনি বাসস্থান দেবেন। আমি ওনাকে বলবো এখানেই প্রমাণ হয় যে কংগ্রেস আজকালের দিনে যেটা আমরা দেখেছি বাংলাদেশের মদতপুষ্ট এবং রোহিঙ্গাদের মদত করার জন্য ওনারা চেষ্টা করে গেছেন আগের দিনে, এখনও করছেন। আমি অনুরোধ করব যে সরকারি জমিন যারা দখল করেন, যারা সরকারি সম্পত্তিকে আত্মসাৎ করেছেন, তার বিরুদ্ধে আমাদের সরকার লড়াই করছে। আর ওনারা এই সরকারি সম্পত্তিকে, আমি জানি ওনাদের নেতৃবৃন্দরা এই সম্পত্তি হয়তো দখল করে আছেন, ওনাদের ভয় হয়েছে যে ওনাদের সম্পত্তিগুলো চলে যাবে, আর সেই ব্যবস্থা আমাদের সরকার করবে। ওনাদের যে অবৈধভাবে ওনাদের কিছু নেতারা বিভিন্ন জায়গায় সরকারি জমিন দখল করে আছে, সেই জমিনগুলো চলে যাওয়ার ভয়ে আজকে এই কথাগুলো বলছেন। আমি অনুরোধ করব যে রাজনীতি লড়াই করুন আমাদের সাথে, আসুন আগামী 26-এ আমরা নির্বাচনে লড়ব। আপনারা শক্তি দিয়ে লড়ুন, আমরাও শক্তি দিয়ে লড়ব। দেখা যাবে জনগণ কার দিকে থাকে। আমার বিশ্বাস জনগণ ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে, আগামী দিনে থাকবে। ধন্যবাদ। দুঃসাহসিক চুরি কাণ্ড সংঘটিত হলো শ্রীভূমি শহরের পুরাতন মিশন রোড এলাকায়। দেখুন সবিশেষ। বুধবার সাত সকালে উঠে ঘরের মালিক দেখতে পান চুরিকাণ্ড হয়েছে। খবর পেয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসপি সহ ওসি কাল বিলম্ব না করেই ছুটে আসেন, সবকিছু খতিয়ে দেখেন। যে কক্ষে চুরি সংঘটিত হয়েছে সেই কক্ষ নিশি কুটুম্বরা বাইরে থেকে তালা মেরে চলে যায়। প্রচন্ড অসুবিধার সৃষ্টি করে চুরিকাণ্ড প্রত্যক্ষ করতে। তবে স্নিপার ডগ এনে তদন্ত শুরু করা হয়। বাড়ির মালিকের ভাষ্যমতে পিছন দিক থেকে চোরদের দল প্রবেশ করে লোহার গ্রিল ভেঙে দিয়ে কক্ষে প্রবেশ করে এবং সবকিছু তছনছ করে। স্টিল আলমারি থেকে দামি অলংকার সহ নগদ প্রায় 4 লক্ষ টাকা হাতিয়ে নিয়ে যায়। ঘুম থেকে উঠে এরকম অবস্থা দেখে স্বাভাবিকভাবেই শঙ্কিত হয়ে পড়েন বাড়ির মালকিন। তিনি কাঁদো কাঁদো স্বরে বলেন, চোরদের দল দামি অলংকার সহ ব্যাপক অর্থ হাতিয়ে নিয়ে গিয়েছে। ঘরের সদস্যরা থাকা সত্ত্বেও কিভাবে নিশি কুটুম্বদের তাণ্ডব পাড়ায় অন্যান্য লোকেরা চিন্তাগ্রস্ত সেই বিষয় নিয়ে নিরাপত্তাহীনতা বোধ করছেন সকলেই। উল্লেখ্য, পুরাতন মিশন রোড স্থিত দিলীপ কুমার পালের বাড়িতে চুরিকাণ্ড সংঘটিত হওয়ার খবর পেয়ে পার্শ্ববর্তী লোকেরা ছুটে গিয়ে খবরাখবর নেন। আমার ঘরে তো চুরি হয়েছে, ওই আমার সামনের পোর্শনটা, এটা হলো গিয়া ওল্ড মিশন রোড, ডিসি বাংলা, গিয়া ডিসি বাংলা। তো কিছু বলতে পারেন, তবে আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠি, ওঠার পরে দেখি দরজা যে রুমটা থেকে সবকিছু শুরু হয়েছে, এখানে আমার এখান থেকে দেখা যায় দুই সাইড দিকে তোমার লক করা, দরজা লক, জানলা লক, কিছু খোলা যাচ্ছে না। তারপর দেখা গেল যে জানলা মানে সামনের যে রুমের মধ্যে আমার 2টা গডরেজ ছিল, 2টা গডরেজে আমার টাকা পয়সা সোনা সব কিছু ছিল, সব লুটপাট। কিন্তু এটা তো খোলা যাচ্ছে না, আমি মানে খোলা যাচ্ছে না, যার লাগে দেখা হবে একটা জানলার পার্ট যখন আমরা এই সাইড দিয়ে মানে বাইরে দিকে খুলছি, আবার দেখা গেছে যে সমস্ত গডরেজের মধ্যে সমস্ত 2টা গডরেজ আমার খোলা, সোনা টাকা এগুলা। কতটা ধরুন আমরা তো ওই যে আমার শালার দোকানের মধ্যে মানে আমরা তো দোকানদারি করি, শালা তো মারা গেছে, যার লাগে আমরা দোকানদারি করি, তার কিছু টাকা আছে, আমারও কিছু টাকা আছে, মোটামুটি 3-4 লাখ টাকা। মহিলাদের স্বনির্ভর এবং আত্মরক্ষার্থে বিনামূল্যে প্রশিক্ষণের আয়োজন করছে পোদ্দার প্রগতি ফাউন্ডেশন। এই প্রোগ্রামের আওতায় বিশেষ করে স্কুল কলেজের ছাত্রীদের নিজেদের আত্মরক্ষায় শারীরিক কৌশল শিখিয়ে দেবেন শিলচরের প্রতিষ্ঠিত প্রশিক্ষকরা। এছাড়া আত্মনির্ভর হওয়ার জন্য কম্পিউটার পার্লার এবং বিভিন্ন ধরনের উদ্যোগ গড়ে তোলার জন্য ব্যবস্থা করে দিচ্ছে পোদ্দার প্রগতি ফাউন্ডেশন।
স্বাধীনতা দিবসের দিন থেকে এই প্রোগ্রামগুলি সম্পূর্ণ বিনামূল্যে চালু হচ্ছে জানিয়েছেন ফাউন্ডেশনের অন্যতম কর্মকর্তা বিবেক পোদ্দার। একটা আমরা উদ্যোগ নিয়েছি যে বরাকের ছেলেমেয়েদের জন্য আজকে আমরা দেখতে পাচ্ছি পড়াশোনা করে নানানভাবে চাকরির জন্য ঘোরাফেরা করছে, চাকরি পাচ্ছে না, আমরা ছেলেমেয়েরা ঘুরছে, এডুকেশন হাই এডুকেশন হয়ে যাচ্ছে, কোয়ালিফিকেশন অনেকগুলো, কিন্তু চাকরির জগতে আজকে একটা হাহাকার। তো আমরা আত্মনির্ভর বরাকের দিকে একটা ইনিশিয়েটিভ পোদ্দার প্রগতি ফাউন্ডেশন নিয়েছে, যাতে ছেলেমেয়েদেরকে স্কিল ডেভেলপ করে ওরা যেন নিজেদের জীবনে নিজেরাই এগিয়ে যেতে পারে, সেই চিন্তাধারায় এই উদ্যোগটা নেওয়া হয়েছে। এই উদ্যোগের মধ্যে 4টা স্পেশাল ফার্স্ট ফেজে অ্যাক্টিভিটি আছে। তার মধ্যে প্রথমটা হলো মেয়েদের জন্য যারা 18 ইয়ার্স প্লাস, ওদের জন্য একটা বেসিক বিউটিশিয়ান কোর্স। সেকেন্ড হলো ছেলে মেয়েদের সবার জন্য একটা বেসিক কম্পিউটার কোর্স। এই দুটো প্রোগ্রামে রেজিস্ট্রেশন ফি 100 টাকা, তারপরে আর কোনো 1 টাকাও খরচা নেই, করতে পারবে। এবং মেয়েরা বা ছেলেরা নিজের কাজ করার মতো আমরা ওই বেসিক ট্রেনিং এ ব্যবস্থা করে দেব। তার সঙ্গে আরেকটা ইনিশিয়েটিভ রয়েছে যে মেয়েদের সেলফ ডিফেন্সের ট্রেনিং, তার জন্য কোনো কোর্স ফিজ নেই, সেটা আমরা স্কুল কলেজে চালাবো, ট্রেনার থাকবে এবং এটা ট্রেনিং কমপ্লিশনের পরে যেটা 1 থেকে 1.5 মাসের কোর্স থাকবে, তারপরেও সার্টিফিকেট দেওয়া হবে। এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো আমরা একটা এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট। আপনারা জানেন বিগত 10-12 বছর থেকে আমি বরাকের নানান জায়গায় এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্টের কাজের জন্য চেষ্টা করে যাচ্ছি। এই ইনিশিয়েটিভটা আমরা নিজেই নিয়েছি যে ছেলে মেয়েদেরকে যারা আমি যখন বাইরে যাই, অনেক সময় ছেলেমেয়েরা বলে যে দাদা ব্যবসা করার ইচ্ছা, কেমনে আরম্ভ করতাম, কই যেতাম, কার লোকে কথা কইতাম। তো এখানে একটা কনসালটেন্সি সার্ভিস থাকবে, এখানে একটা টাইম ফিক্স করা হবে যেখানে ছেলেমেয়েরা আসবে, ওদের মনের কথা বলবে এবং ওদেরকে মোটিভেট করার জন্য, হেল্প করার জন্য আমরা নানানভাবে সাহায্য করব। তার সঙ্গে আমরা কিছু কম্পিটিশন হোল্ড করব। এই কম্পিটিশনের মাধ্যমে যারা মেধাবী স্টুডেন্ট আছে বা মেধাবী যারা থাকবে, ওদেরকে আমরা হেল্প করব নানান অর্গানাইজেশনের সঙ্গে হ্যান্ড হোল্ডিং করার জন্য। ব্যাংক, সিডবি, নেটফি এদের সঙ্গে আমরা একটা টাই আপ করে ওদেরকে যদি ফান্ডিং করানোর ব্যবস্থা করতে পারি, সেটার প্রচেষ্টা আমরা করব। ইম্পর্টেন্স দেওয়া হয় না, সেই কাজে ওদেরকে হ্যান্ড হোল্ড করার জন্য আমাদের টিম কাজ করবে। এই হলো আমাদের চিন্তাধারা এবং বরাক ভ্যালির ছেলেমেয়েদের উন্নতির জন্যই পোদ্দার প্রগতি ফাউন্ডেশনের এই ইনিশিয়েটিভ। কাছাড়ের কাটিগড়ার কাটিরাইল এলাকায় এক চাঞ্চল্যকর পারিবারিক ঘটনার উদ্ঘাটন হয়েছে। 15 বছর আগে স্ত্রী ও 2 সন্তানকে ফেলে কন্যা সহ পালিয়ে গিয়েছিলেন বিভাস দাস। অভিযোগ, পরে তিনি কন্যাকে 5 লক্ষ টাকার বিনিময়ে ত্রিপুরায় বিক্রি করেন। 3 বছর আগে সেই কন্যা মায়ের কাছে ফিরে এসে সমস্ত ঘটনা প্রকাশ করে। সুযোগ পেয়ে রুবি দাস কৌশলে গতকাল রাতে বিভাসকে থানায় নিয়ে যান এবং পুলিশের হাতে তুলে দেন। জানা গেছে বিভাসের বিরুদ্ধে আগে থেকেই ওয়ারেন্ট ছিল। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আমার নাম বিভাস দাস। বাড়ি কই? বাড়ি আমার সুবুদনগর কলোনি। তোমার উপর অভিযোগ কিটা? আমি 2টা বিয়া করছি। তো প্রথমে এখানে মামার দোকানে অনেক বছর চাকরি করছি, আর এখান থেকে আমি ওর লগে আমার রিলেশন হয়ে গিয়েছি। ওই যে সৌরঙ্গীর যে বাজারের ভিতরে যে আছে। আগের বউ কোন জায়গা? আগের বউ সাথে গেছি। আর ওখানের বউ? ওখানের বউ হয়েছে বাড়ি মেলা সরে। 2019 হয়েছে, মানে আমার জামাই একটা মেয়ের লগে, একটা মেয়ে না, এটা বউ আর কি, বউ লইয়া বাগিয়া গেছে। যাইতে আমার 6 বছর বাচ্চা লইয়া গেছে। 6 বছর বাচ্চারে নিয়ে এক জায়গা থেকে বেশি লিছে। বেচার পরে আমার মেয়ে 15 বছর পরে আমার কিনার রয়েছে। আবার পরে আমার মেয়েটা রাখছে, আও ত্রিপুরাত কেস করে আইছে তার বাবার উপরে। তার কাছে বেচছে এটা আমি জানি না। 2জন লোক আইছে, আইয়া তারা নিবার লাগে। আমি কইছি আমার মেয়ে ইনো নাই, পয়সাই দিছি না। তারা পেছে আমার মেয়ে কইছে সব কিছু কেস আছে। এ থানা ত্রিপুরা দিয়েছে কেস। আমার মেয়ে কত টাকা বেচছিল? 5 লাখ টাকা। ত্রিপুরার নোটিশ আছে। আমি আইপিও শিলচর কৌতো গিয়া পর্যন্ত আইছি। কোন আমার লগে আছে, তাই নিজে বাগি আইছে, গ্রামের মানুষে আনিয়ে দিছে। কেমন দিন আগে? 3 বছর হয়েছে। আর 3 বছর পরে ইয়ে আইসে, মানে আমার লগে সংসার করতে হবে। আমি কোনো সাইড দিয়ার না, তার ইয়ে আইসে ইয়ে বউরে ফেলে এখন আমার লগে আবার নতুন সংসার করতে। নিশ্চয়ই কিছু একটা আছে। আপনি 1 নম্বর না 2 নম্বর? আমি 1 নম্বর। আমার 3টা বাচ্চা আছে, আমার ছেলে মেয়ে সব বড় বড়। আর আমার অত কষ্ট
আমি ছেলে মেয়ে বড় করছি তার কারণে আজকে আমি সবার বাড়ি কাম করি করি আমার বাচ্চা বড় করছি ও বড় হয়েছে এখন আমার গেছে আইছে আমি তার ঈদ তো মানুষ আমি রাখতাম না তো কোনোদিনও। আপনার সংসার চলে কেমনে? আমি কাজ করি। আর এখন যে বিয়া করছে এই বউটার বাড়ি কই? এখানে সিদ্ধিপুর বাড়ি, সিদ্ধিপুর গ্রাম মিরাজসরা। আমার 3টা বাচ্চা আছে, বাচ্চা লইয়া আমি সংসার চালাই, আমি কাজ করি, আমার ছোট বাচ্চা কাজ করে, একটা এবার মেট্রিক দিছে। হিন্দু মুসলমানের সম্প্রতি নিয়ে গোটা দেশে যখন চূড়ান্ত অসহিষ্ণুতা, নেতা মন্ত্রীদের মুখ থেকে বিষোদ্গার বেরোচ্ছে, ঠিক সেই সময় সম্পূর্ণ বিপরীত সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন দেখা গেল শিলচর শহর সংলগ্ন কাঁঠাল রোড চন্দ্রপুর গ্রামে। প্রায় 70 বছরের পুরনো বন্দের শিববাড়ি এতদিন ছিল অবহেলিত, কিন্তু স্থানীয় হিন্দু মুসলমান মানুষের অর্থানুকূল্যে ধীরে ধীরে গড়ে উঠছে এই মন্দির। বাইপাস কাঁঠাল রোড সংযোগস্থলে নির্মীয়মান এই মন্দির সর্বধর্মের সমন্বয়স্থল হিসাবে আখ্যায়িত করলেন স্থানীয় হিন্দু মুসলমান সম্প্রদায়ের মানুষ। উত্তর পূর্বের অন্যতম সঙ্গীত শিল্পী বিধান লস্কর এই মন্দির নির্মাণে কিভাবে ইসলাম ধর্মাবলম্বীরা সহযোগিতা করছেন তা তুলে ধরেন। নমস্কার, আমরা এই মুহূর্তে বসে আছি কাঁঠাল রোড চন্দ্রপুর সার্বজনীন মন্দির শিববাড়িতে। এখানে কাজ চলছে, মন্দিরের নির্মাণ কাজ চলছে। সবচেয়ে খুশির কথা আমি বলবো, এই অঞ্চলের হিন্দু মুসলিম সবাই মিলে সহযোগিতা করে কিন্তু এই মন্দিরের কাজ করছেন। হিন্দুরা তো অবশ্যই করছেন, শহরের অনেক বিজ্ঞানী লোকরাও কিন্তু সাহায্যের হাত বাড়িয়েছেন। এখানে রিঙ্কু আছে, আমার সজল আছে, অনেকে আছেন, সাহায্যের হাত বাড়াচ্ছেন। এবং প্রার্থনা করছি আপনারা যারা দেখছেন এই নিউজটা, আপনারা আসবেন কাঁঠাল রোডের একদম বাইপাসের সামনেই মন্দিরটা, এবং যতটুকু পারেন আমাদেরকে যদি সাহায্য সহযোগিতা করেন, সম্পূর্ণ সাহায্যটাই আমরা নির্মাণ কাজে ব্যবহার করব। গ্রামের একজন বাসিন্দা এবং এই যে বন্ধের সার্বজনীন বন্ধের শিববাড়ির একজন কমিটির একজন সদস্য। আমরা এই গিকেনের নতুনভাবে কমিটিতে আসার পরে আমরা এই মন্দিরের একটা উন্নতির জন্য কাজ করে যাচ্ছি। এবং সবচেয়ে বড় কথা হলো যে আমাদের এই এলাকার যে হিন্দু মুসলমান সব মিলিয়ে একটা সবাই সহযোগিতায় আমাদের এই মন্দিরটা আজ এই অবধি হয়েছে। অনেক কাজ এখনো বাকি, কিন্তু আমাদের যখনই যার কাছে ওনারা একটা মানে সম্প্রীতির নিদর্শন বলবো, কেননা এই বর্তমানে যে অসহিষ্ণুতা বা চতুর্দিকে দেখা যাচ্ছে, হ্যাঁ, কিন্তু আমাদের এই এলাকাটা অত্যন্ত আমরা সৌহার্দ্যপূর্ণভাবে আমরা বসবাস করতেছি। এবং এইভাবে আমি যখনই ওদের কাছে ওরাও আমাদের মুসলমান ভাইরা সে বলছে যে না দাদা ওইটা ওইরকম করলে সুন্দর হবে, আমি এটা দিয়ে দেব। গতিকে এটা আমাদের কাছে একটা গর্বের বিষয় এবং আমি চাইবো সবাই সহযোগিতা আমরা কামনা করছি। হিলাল লস্কর উর্ফে সজল লস্কর, আমি কাঁঠাল রোড চন্দ্রপুরের বাসিন্দা। এই মন্দিরটা বন্দের শিববাড়ি, চন্দ্রপুর বন্দের শিববাড়ি মন্দিরটা, এইটা আমরা ছোটবেলা থেকে অনেক দেখে এসেছি। এখানের মধ্যে আমরা খেলাধুলাও করেছি। আজকে এখানের মধ্যে আমরা সহযোগিতা হাত বাড়িয়ে দিতে অনেক আনন্দিত হয়েছি আমরা। এবং আমি আমার সবাই ধর্মাবলম্বী মানুষকে, আমার ভাই বন্ধুদেরকে বলবো এখানে এসে সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার জন্য। সেটাই বলে আমার বক্তব্য শেষ করলাম। ফিরছি একটি বিরতির পর। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well infrastructure, environmental friendly institution.
গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে, উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। শিলচর রামনগর পেছাডহরে লো ভোল্টেজ ও ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সংযোগের অভিযোগ, এপিডিসিএল কে স্মারকপত্র প্রদান গ্রাহকদের। শিলচরের তারাপুর চতুর্থ খণ্ডের পেছাডহর এলাকার দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিভ্রাট, লো ভোল্টেজ এবং ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সংযোগের সমস্যা প্রকট হয়ে উঠেছে। এই সমস্যার স্থায়ী সমাধান ও দ্রুত পদক্ষেপের দাবিতে স্থানীয় বাসিন্দারা এপিডিসিএল এর পানপট্টি সাব ডিভিশনের সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ারের কাছে একটি লিখিত অভিযোগপত্র জমা দিয়েছেন। আজকে আমরা যিনি আমাদের শিলচর সাব ডিভিশনের যিনি এসডিও, ওনার কাছে আমাদের রামনগর পেছাডহর অঞ্চলের যে শিলচর হাই স্কুল রোড নিয়ার এইচ ভেটেরিনারি হসপিটাল, এখানে প্রায় 70-80টা পরিবার রয়েছে। বিগত দিন আমি নিজেই এই এলাকাতে গিয়েছিলাম, আমার বহুত আত্মীয় স্বজনরা আছেন, এই গ্রামের সাথে আমি অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমি দেখতে পেয়েছি যে কারেন্টের এই ভীষণ গরমে ভোল্টেজ মানে একবার নিম্নতম ভোল্টেজ এরকম ফ্যান আস্তে আস্তে করে লাইট আপ অ্যান্ড ডাউন করে। বহুত ছাত্রছাত্রীরা পড়াশোনার ভীষণ অসুবিধা হচ্ছে। বহুত এখানে ক্যান্সার পেশেন্ট আছেন, হার্টের পেশেন্ট আছেন, ওনাদের বহুত অসুবিধা হচ্ছে। তাই আজকে আমরা প্রায় 50 জনের স্বাক্ষরিত একটা মেমোরান্ডাম আমাদের যিনি শিলচর সাব ডিভিশনের যিনি এসডিও স্যার, ওনার কাছে আমরা দিয়েছি এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন কালকে পরশুর ভিতরে ওনারা লাইনম্যান পাঠিয়ে সেটা সার্ভে করে কি পদক্ষেপ নেওয়া যায় উনি সেটা নেবেন। আর আমরা ওনার প্রতি এবং মাননীয় আমাদের বিদ্যুৎ মন্ত্রীর প্রতি আমাদের আবেদন থাকবে আপনাদের মাধ্যমে, সম্মানিত প্রেস ভাইদের মাধ্যমে, সেটা যাতে তদন্ত করে এই গ্রামকে যাতে উন্নত মানের বৈদ্যুতিক দেওয়া যায় সেটার প্রতি আমাদের আকুল আবেদন থাকল সরকার কর্তৃপক্ষের নিকট। সেটাই আমাদের একটা গণদাবি, এই এলাকায় যাতে মানুষটা শান্তিপ্রিয়ভাবে থাকতে পারে এই আবেদন করছি আপনাদের মাধ্যমে। বাংলায় কথা বললেই বাংলাদেশি, বাঙালিদের এই অপমান মেনে নেবে না বিডিএফ। সম্প্রতি এবি আমসু নেতা মঈনুদ্দিন আলীর এক মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একটি বিশেষ গোষ্ঠীকে উদ্দেশ্য করে বলেছেন যে আগামী সেন্সাসে যদি তারা মাতৃভাষা বাংলা লেখান তবে তাদের বাংলাদেশি হিসেবে চিহ্নিত করা এবং গ্রেফতার করা সহজ হবে। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের প্রতিক্রিয়ায় এবার সরব হলো বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। সাংবাদিকদের সাথে এই ব্যাপারে কথা বলতে গিয়ে বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন, বাংলায় কথা বললেই তাদেরকে বাংলাদেশি বলে চিহ্নিত করা হবে। আসামের মুখ্যমন্ত্রীর এই ধরনের মন্তব্য অসাংবিধানিক এবং অমানবীয়। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী সংবিধান বিরোধী কথা কি করে বলেন সেটা আমরা বুঝতে পারি না। বাংলাদেশি বলে আজকে প্রায় 40 বছর ধরে বিদেশি বিতরণের নামে সরকারের নানা রকম কর্মসূচি নেওয়া হচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশিকে আইডেন্টিফাই করে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা হয়েছে মাত্র 8 জনের। 1970 সন থেকে আমি যখন মালিগাঁও নেতাজি বিদ্যাপীঠ স্কুলে মেট্রিক পরীক্ষা দিই তখন থেকে শুনে আসছি বাঙালিরা নাকি বাংলাদেশি, এবং বঙ্গাল খেদা আন্দোলন সেই ছোট্ট 14 বছর বয়স থেকে আমি শুনে আসছি। 40 বছর থেকে আমরা শুনে আসছি বঙ্গাল খেদা, বাঙালি মানে বাংলাদেশি, কিন্তু বাংলাদেশিকে কেউ পুশব্যাক করার সাহস পায় না। কেন? আসাম সরকারের এই ক্ষমতা কেন নেই?
কেন্দ্রে এবং রাজ্যে একই দলের সরকার, কেন বাংলাদেশিদের বাংলাদেশে পাঠাতে পারছে না? মুখ্যমন্ত্রী একদিকে বাংলাদেশি উচ্ছেদ করছেন, পরের দিন আবার বলছেন তাদের 1 কাঠা করে জমি দেওয়া হবে, তাদের 50,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এই কি বাংলাদেশি বিতরণ? এনআরসির নামে 1600 কোটি টাকা খরচ করা হলো জনগণের ট্যাক্সের টাকায়। সেই এনআরসিতে 19 লক্ষ লোকের নাম বাদ গেল, আজ পর্যন্ত সেটা সঠিক করে উঠতে পারলো না। এইসব আর কতদিন চলবে? আসল কথা হচ্ছে, আমরা লক্ষ্য করেছি যে এই যে বিদেশি বিতরণ, এটা একটা রাজনৈতিক চক্রান্ত। আসলে সরকার বিভিন্ন দুর্নীতি, সিন্ডিকেট, জমি মাটি কেনা, গরু কেলেঙ্কারি সব নিয়ে এমন কর্নার হয়েছে, সেটাকে ডাইভার্ট করার জন্য এই বাঙালির মধ্যে, বাঙালি হিন্দু মুসলমানের মধ্যে একটা ডিভিশন এনে পলিটিক্যাল বাইফার্কেশন করার চেষ্টা করছে। তাই আমি সাবধান করে দিচ্ছি, মুখ্যমন্ত্রী এ ধরনের মন্তব্য আর করবেন না। গঠন হলো নিয়াইরগ্রাম বাগপুর জিপির পঞ্চায়েত বডি। বুধবার বাঁশকান্দি উন্নয়ন খণ্ডের কার্যালয়ে নির্ধারিত সময় জিপি গঠন প্রক্রিয়া শুরু হয়। নিয়োজিত আধিকারিক ইউ আশিস বিদ্যাধর ও বিডিও রিদওয়ান মজুমদারের উপস্থিতিতে জিপির 10 জন গ্রুপ সদস্য উপস্থিত হলে সভাপতি ও সহসভাপতি পদে ভোটাভুটি হয়। এতে সমান সমান ভোট হওয়ায় লটারির প্রক্রিয়া শুরু হয়। টসের মাধ্যমে নিয়াইরগ্রাম বাগপুর জিপি সভাপতি হিসেবে নির্বাচিত হন আফিয়া বেগম লস্কর। সহসভাপতি নির্বাচিত হন মুন্নি বেগম মজুমদার। আমি নিয়াইরগ্রাম বাগপুর জিপি 121 নম্বর পঞ্চায়েতের সভানেত্রী পদে মনোনীত করায় আমি সবাইকে ধন্যবাদ জানাই। আর আমি আমার সকল মেম্বারদেরকে নিয়ে জিপির কাজ সুন্দরভাবে পরিচালনা করব, এটাই আমি আশা রাখি। আর আমার মেম্বারদের কাছে এটাই অনুরোধ যে আপনারা আমাকে সাহায্য এবং সহযোগিতা করবেন। ধন্যবাদ। মুন্নি বেগম মজুমদার সভানেত্রী হিসাবে মনোনীত হয়ে অনেক খুশি হয়েছি। আপনারা সবাই দোয়া রাখবেন এবং আমার পঞ্চায়েত আফিয়া বেগম মজুমদার এবং আমরা সবাই মিলে গ্রামের কাজ ভালোভাবে করব। নির্বাচন হয়, নির্বাচনে 10 মেম্বারের মাঝে 2 জনকে নিয়োগ ছিল, 5টা ভোট হয়। লাস্টে লটারির মাধ্যমে আমরা বিজয় লাভ করি। আমরা বিজয় লাভ করে আমরা সুষ্ঠু সুন্দরভাবে আমরা জিপি চালাইব বলিয়া অঙ্গীকার। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।